হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্ধুনি, লিখেছেন তাসনিয়া হোসেন। আর যদি সত্যিই মরে যায়, সে ফিসফিস করে, তাহলে ভির আলভারেজের কি হবে? একটা অদ্ভুত অন্ধকার মাখা গভীর হাসি তার ঠোঁটে ফুটে ওঠে। নিকো মাথায় হাত দিয়ে গভীরভাবে কিছু একটা ভাবছে। তার চোখে মুখে এক অদ্ভুত অন্ধকার। এত সহজে তোমাকে জিততে দেব না আমি। আমাদের এত বছরের গড়ে তোলা সাম্রাজ্য সামান্য একটা মেয়ের জন্য আমি কিছুতেই শেষ হতে যেতে দিব না। আমাদের পথে যে আসবে তাকে শেষ হয়ে যেতে হবে। নিকোর বলা শব্দগুলো বিষের মতো ঠান্ডা, কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিকো কিছুই করতে পারছে না, শুধু একটা কারণেই, বীরের জন্য সে কিছু করতে পারছে না। না হলে যেদিন থেকে মেয়েটার ঝামেলা শুরু হয়েছে সেই দিন থেকে সে নিজের হাতে সব শেষ করে দিত, এক সেকেন্ডও দেরি করতো না। কিন্তু সেই সুযোগ এখন আর নেই, কারণ ভির আলভারেজ দ্য মাফিয়া কিং এই মেয়েটার প্রতি ভয়ঙ্করভাবে দুর্বল। এমন দুর্বলতা যা বছরের পর বছর তৈরি শক্তির মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। এমন দুর্বলতা যা শত্রুর হাতে তুলে দেয় নিজের বুকের ভেতরের নরম জায়গা। আর তার এই দুর্বলতা সবার কাছেই দৃশ্যমান, কিন্তু তাদের সাম্রাজ্যের দুর্বলতা বলে কিছু থাকতে নেই। শত্রুরা খুব ভালো করে জানে আঘাত করতে হলে সেই জায়গাতেই করতে হবে যেখানে ব্যথা সবচেয়ে বেশি। নিকো নিঃশ্বাস ফেলে। সে ভাবছে কি করবে এখন সে। তারা তাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছে একটা মেয়ের জন্য, যার সাথে তাদের কোনো ভবিষ্যৎ নেই, কোনো হিসেব নেই, কোনো লাভ নেই। তাদের টার্গেট বহুদূর পর্যন্ত, পুরো বিশ্ব শাসন, অলরাউন্ডের প্রতিটি রক্ত, প্রতিটি অস্ত্র, প্রতিটি ডিল, সব কিছু তাদের হাতের মুঠোয় চায়। কিন্তু তাদের এই বিশাল সাম্রাজ্যের মাঝখানে দাঁড়িয়ে আছে এই মেয়ে। আর না, নিকো মনে মনে আওড়ায়, এভাবে ছেড়ে দিলে চলবে না। আমাদের মাঝখানে আসা প্রতিটি কাঁটা আমি উপড়ে ফেলবো। তার গলা ধীরে ধীরে ঠান্ডা হয়ে ওঠে, কিন্তু এমনভাবে করতে হবে যাতে ভীর কিছুই বুঝতে না পারে। এটাই সবচেয়ে কঠিন অংশ, ভীরকে টপকে কিছু করা। সে চোখ বন্ধ করে গভীর চিন্তায় ডুবে যায়। বোনের মৃত্যু, ভাইয়ের কিডন্যাপিং, এতেও ভাঙেনি এই মেয়ে। তার মাথা নত হয়নি। আর কি করবে তাকে? নিকোর মাথায় ঘুরে বেড়ায় এই প্রশ্ন। এটাই ভাবছে সে। হঠাৎ চোখ মেলে তাকায় নিকো। তার ঠোঁটের কোণে এক ভয়াবহ বাঁকা হাসি জন্মায়। বোন তো তোমার আপন বোন ছিল না, এজন্যই বোধ হয় তার মৃত্যু তোমাকে টলাতে পারেনি। নিকোর কণ্ঠে শীতল ব্যঙ্গ। রক্ত ছাড়া রক্তের টান কেউ বোঝে না। ভাবতে ভাবতে সে পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন লাগায়। একটা লম্বা ঠান্ডা পরিকল্পনাময় কথোপকথন শোনা যায়। তার গলা নরম, ধীর, কিন্তু ভিতরে ধারালো ছুরি লুকানো। অনেকক্ষণ কথা বলে শেষে ফোনটা কেটে দেয়। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে বিকৃতি হাসি, একটা ঠান্ডা, নিষ্ঠুর, অমানবিক হাসি। সে ফিসফিস করে, এবার দেখি কি করো তুমি। ভীর রেগেমেগে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। রাতটা অদ্ভুতভাবে অন্ধকার। তীব্র গতিতে সে তার গাড়ি চালাচ্ছে। স্টিয়ারিং ধরে থাকা তার আঙুলগুলো ফুটে উঠেছে ছাপে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, পেশিগুলো টান টান। দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, চোখে এক অদ্ভুত শূন্যতা। গাড়ি ছুটে চলেছে ঝড়ের গতিতে, এমন গতি যেন নিচের ভেতরে রক্তপাত থামানোর ঔষধ। ডিয়েগো মেটিয়াস বেরিয়েছে ভীরের পিছু পিছু। তারা দুজনেই চেষ্টা করছে ভীরকে ফলো করতে, কিন্তু ভীরের নাগালই পাচ্ছে না। তার গাড়ির ধোঁয়ার মতো মিশিয়ে যাচ্ছে আগে। টায়ারের শব্দ, বাতাসের গর্জন, সব মিলে এক শীতল অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ভীরকে এত স্পিডে গাড়ি চালাতে দেখে তার আত্মা শুকিয়ে আসছে। এখন কি ঘটে যায়? এই ভয়ে ডিয়েগোর গলা শুকিয়ে আসছে। তারা জানে ভীরের মাথা ঠিক না থাকলে সে কি করতে পারে। কয়েক কিলোমিটার পরে ভীরের গাড়ি এসে থামে একটা বাড়ির সামনে। বাড়িটা সাধারণ বার নয়। প্রবেশদ্বার কালো লোহার তৈরি, দেওয়ালে লাল লাইটে জ্বলছে বাড়ির নাম। দরজার দুই পাশে দাঁড়িয়ে আছে দুজন ভারী অস্ত্র হাতে গার্ড। তাদের মুখ থেকে অভিব্যক্তি নেই।
মাফিয়া নিয়মে এখানে ঢোকার সাহস কেউ সহজে করে না, কারণ একবার ভেতরে ঢুকলে ফিরে যাওয়া সবসময় সম্ভব হয় না। ভেতরটা একটা অন্ধকার, অ্যালকোহল আর ধোঁয়ায় ভরা জগৎ। সাউন্ড বক্সে গর্জে পাচ্ছে, বেশ এত জোর যে মাটিও কাঁপছে। মঞ্চে মেয়েদের নাচ চলছে, তাদের শরীর নিয়ন আলোয় ঝলসে উঠেছে। তালের সঙ্গে দুলছে হিপস, চুল, চোখের দৃশ্য। আলো ছায়ায় খেলা আর দুলতে থাকা শরীরগুলো একটা মাতাল করা উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে পুরো বার জুড়ে। ভিন্ন টেবিলে বসে আছে ড্রাগ ডিলার, অস্ত্র ব্যবসায়ী, আন্ডারওয়ার্ল্ডের লোকজন। বীরের নাম শুনে দাঁড়িয়ে সোজা হয়ে যায় সবাই। তারা সবাই জানে এই জায়গা বীর আলভারেজের জায়গা। এখানে ভুল মানে মৃত্যু। বীরকে দেখেই ম্যানেজার দ্রুত দৌড়ে আসে, কিন্তু বীর হাত তুলে তাকে থামিয়ে দেয়, আসতে দেয় না কাছে। তার চোখ লাল, মুখ ভারী, চুল কপালের ওপরে আটকে আছে। সে একটাও কথা না বলে সোজা হেঁটে যায় নিজের জায়গায়, ভিআইপি লাউঞ্জে, যেখানে তার জন্য বিশেষ করে তৈরি করা সিট, অন্ধকার আলো, কালো চামড়ার সোফা, আর সামনে একটা পুরো সেলফ ভর্তি সীমাহীন ব্র্যান্ডের ড্রিঙ্ক। বীর বসে হাঁপাতে হাঁপাতে এক গ্লাস টেনে নেয়, বরফ ছাড়া সরাসরি স্ট্রেইট। গ্লাসটা ঠোঁটে নেয়, এক ঢুকে গিলে ফেলে, তারপর আরেকটা, আবার আরেকটা। ডিয়েগো আর মেটিয়াস বাড়ি ঢোকে, দূর থেকে তাকিয়ে দেখে বীরকে। তার হাত কাঁপছে, তার চোখ লাল, তার গলায় ভাঙা শ্বাস। বীর একের পর বিভিন্ন জাতীয় নেশা নিতে থাকে। একটা কালো বোতল, যেটাকে সবাই ডেভিলস ব্লাড বলে, যেটা সাধারণ মানুষ নিলে অচেতন হয়ে পড়ে। মাফিয়ারাই শুধু সেটা পান করে মাথা ঠিক রাখতে পারে। সাথে একটা সিগার ধরায় পুরো লাউঞ্জ ধোঁয়ায় ভরে ওঠে। তার হাতের আঙুলে নিকোটিন জমে যায়। বীরের চোখ আরো অন্ধকার, আরো শূন্য হয়ে ওঠে। মনে হয় সে প্রতিটি চুমুকে নিজের শরীর থেকে রাগ, জেদ, বেদনা বের করে ফেলতে চাইছে। চারপাশে গান বাজছে, মেয়েরা নাচছে, কিন্তু বীরের চোখের দৃষ্টি শুধু এক জায়গায় আটকে, অন্ধকারে। সেই অন্ধকার ঈশার মুখ ভাসছে বারবার। ঈশার পানিতে ডুবে যাওয়া, অচেতন হয়ে যাওয়া, ছড়ি হাতের সেই দৃশ্য, তারপর নিজেকে আঘাত করা। বারবার ঈশার মুখ তার বুকের ভেতর থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে। আস্তে আস্তে চোখ মেলে তাকায় ঈশায়া, আবারও খিচে বন্ধ করে নেয় চোখ। তীব্র মাথা যন্ত্রণা, মাথাটা যেন ভারী হয়ে আছে। ওষুধের প্রভাবে পুরো মাথা ছিমছিম করছে। ঈশা আবার চোখ খুলতে চেষ্টা করে, পাপড়ি যেন সীসার মতো ভারী। উপরের দিকে তাকাতেই চারদিকে অন্ধকার তাকে ক্রাশ করতে থাকে। কিছু বুঝে উঠতে পারে না প্রথমে, কিন্তু কয়েক মুহূর্ত পর স্মৃতিগুলো ক্ষত বিক্ষত ধারালো ব্লেডের মতো ফিরে এসে বুকে চিরে ফেলে। পানি, ডুবে যাওয়া, শ্বাস বন্ধ হয়ে আসা, ঠান্ডায় অসহ্য কামড়, বীরের রাগ, তারপর পানির অতলে হারিয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা। ঈশার চোখ বন্ধ করে নেয়। ঠোঁটের ফাঁক দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মুক্তি। না, সে জানে এই জীবনে আর সেই শব্দটার তার জন্য নয়। এখান থেকে হয়তো তাকে শেষ পর্যন্ত মরতে হবে। হাতের কাটা জায়গার ব্যথা আরও চলে ওঠে। ব্যান্ডেজ করা হাতে স্যালাইন টিউবটা দুলছে হালকা হাওয়ায়। সে ভেবেছিল হয়তো আজই শেষ হবে সব কিছু, হয়তো আজই মুক্তি পাবে এই বন্দিত্ব জীবন থেকে। কিন্তু না, তার জীবনে এত সুখ নেই। এখন আর সে কিছুই ভাবতে পারে না। মাথা ভারী হয়ে আছে। মনের ভেতর নিঃশেষ হয়ে যাওয়া এক ক্লান্তি, বাঁচার ইচ্ছে নামক জিনিসটা যেন স্তব্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দিন দিন যেন মৃত্যুকে হাত বাড়িয়ে ডাকছে সে। আপনজনদের চোখে দেখার ইচ্ছাটাও মরে যাচ্ছে দিন দিন। কষ্ট করে উঠে বসে ঈশায়া। রুম জুড়ে ফিকে অন্ধকার। দেওয়ালের কোণা এক টিম আলো, ঠিক যেন মরার আগে আগুনের শেষ শিখা। সেই ক্ষীণ আলো বোঝা যায় সামনে কেউ বসে আছে,
পায়ের উপর পা তোলে। ঈশার বুঝতে সময় লাগে না কে সে, এখানে কে আছে। যার থাকার কথা সেই আছে। হঠাৎ সেই পরিচিত ঠান্ডা গলা শোনা যায়। কি ঈশা রহমান, জ্ঞান ফিরেছে আপনার? গলার সুরটা যেন বরফ ঠান্ডা সূর্যের মতো ঢুকে যায় ঈশার শরীরে। ঈশার সাথে সাথে গুটিয়ে নেয় নিজেকে, মাথা নিচু করে ফেলে। শ্বাস কেঁপে ওঠে তার, কারণ সে জানে এই গলাটা বীরের নয়। আর একটা নির্মম সত্য হলো, ঈশা বীরের থেকেও বেশি ভয় পায় এই নিকো রমিরেজ। ঈশার কোনো উত্তর নেই দেখে নিকো ধীরে গতিতে উঠে দাঁড়ায়। আশেপাশে ঘন নীরবতা। সে এগিয়ে গিয়ে দেওয়ালের সুইচ অন করে। এক ঝলকে আলোকিত হয়ে ওঠে পুরো রুম। তীক্ষ্ণ নির্মম সত্যের মতো উজ্জ্বল আলো। ঈশার চোখ তুলে তাকায় না, মুখ নিচু করে নিজের জামা শক্ত করে মুঠোয় ধরে রাখে, যেন এটাই একমাত্র ঢাল তার। নিকো তাকে দেখে হেসে ওঠে, একটা নোংরা বিদ্রুপ মাখা হাসি। সে তাকিয়ে আছে বিছানার উপরে বসে থাকা মেয়েটার দিকে। এলোমেলো চুলগুলো বিছানায় ছড়িয়ে আছে অগোছালো ভাবে। ফ্যাকাশে মুখ, তবু অদ্ভুত এক সৌন্দর্য লুকিয়ে আছে তাতে। এই মেয়েটার জন্য বীর কতটা পাগল নিকো খুব ভালো করেই জানে। নিকি গলা পরিষ্কার করে নিকো বলে, কি হলো, ভুল বললাম নাকি? একবার এগিয়ে এসে ঠান্ডা কণ্ঠ যুক্ত করলো, তুমি তো এখন মিসেস ঈশা বীর, তাই না? ঈশা রহমান নয়। ঈশা কোনো কথা বলে না, মুখও তোলে না। তার শরীরের প্রতিটি কোষ কাঁপছে আতঙ্কে। নিকো হালকা হেসে মাথা কাত করে বলে, ঠিক আছে, কথা বলতে হবে না। তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, সেটা অন্তত দেখো। তার চোখের দৃষ্টি এক অদ্ভুত অন্ধকার, একটা গভীর রহস্য। আলোটা পুরোপুরি জ্বলে উঠতেই নিকো আবারও ধীরে সামনে এগিয়ে আসে। ঠোঁটের কোণে এক শয়তানি হাসি, তার চোখে স্পষ্ট রাগ। আজই মেয়ের জেদ ভাঙবে সে। নিকোর নির্দেশে দুজন মহিলা গার্ড এগিয়ে আসে। চুপচাপ আতঙ্কজনক নীরবতা। তারা একটি বড় পর্দা নামিয়ে দেয়। সামনের দেওয়াল জোরে মুহূর্তের মধ্যে স্ক্রিনটা জীবন্ত হয়ে ওঠে। একটা বাড়ি লাইভ ফুটেজ। ঈশা প্রথমে বুঝতেই পারে না এটা কি দেখানো হচ্ছে। চোখ ঝাপসা, মাথা ভারী। কিন্তু কয়েক সেকেন্ড পর ফ্রেমটা পরিষ্কার হতে থাকে। দৃষ্টি গভীর হয় ঈশার। তার নিঃশ্বাস থেমে যায়। এটা তার বাড়ি, যে বাড়ির প্রতিটি ইটের সঙ্গে তার স্মৃতি লেগে আছে, যেখানে সে বড় হয়েছে, হেসেছে, হেঁটেছে। গলায় একটা তীক্ষ্ণ ব্যথা হয়ে উঠে আসে। অজান্তে চোখের কোণে ভিজে ওঠে। পানির ফোঁটা গড়িয়ে পড়ে গাল বেয়ে। অনেকদিন পর, অসংখ্য নির্ঘুম রাত পর নিজের পরিবারকে দেখছে। হলরুমে সবাই বসে আছে। তার বাবা আদনান রহমান। ঈশা নিজে নিজে আওড়ায়, বাবা, কতদিন পর দেখছিস বাবাকে? কতদিন পর ঠিক মনে নেই তার। কিন্তু বাবাকে ছাড়া সে একটা মুহূর্ত থাকতে পারতো না। নানার বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, কখনো কোথাও গিয়ে একটা রাত পর্যন্ত থাকেনি বাবার জন্য। সে বাবাকে কতটা দিন পর দেখছে, কেমন জানি শুকিয়ে গেছে আরো। ঈশা বার কয়েক ডাকে, বাবা, বাবা, বাবা বলে। ভিতরে কি যেন একটা করছে তার। ঈশা আবারও ডাকে, ও বাবা, শোনো, আমার কথা শোনো না, একটু তাকাও বাবা, আমার দিকে তাকাও। মা, আবির ভাই, জান্নাত ভাবি, রাহি, সবাই আছে, শুধু নেই একজন, ছোট দাদা ভাই। ঈশার বুক কেঁপে ওঠে। আদ্রিয়ানের নাম মনে আসতেই সাফার মুখ ভেসে ওঠে। সেই মৃত্যু, সেই শোক। জান্নাত ভাবি বাচ্চাকে বুকে ধরে বসে আছে। এই বাচ্চাটাকে নিয়ে তার কত শখ ছিল, কিন্তু একবারও সে দেখতেই পারেনি। ঈশা হাত বাড়ায় মাকে দেখে। একবার ছোঁয়ার ইচ্ছা তার ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। উঠে যেতে চায়,
কিন্তু পারে না। দুর্বল শরীর, অসুস্থতা, ঝাপসা দৃষ্টি, সব মিলে মনটা খুব কাঁদে। তার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমাকে ভুলে গেছে সবাই? নিকো এক দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে, খুব ঠান্ডাভাবে, চোখে কোনো দয়া নেই। হঠাৎ ঈশার নজরে পড়ে পরিচিত মুখগুলো, মাঝে একটা অপরিচিত মুখ। একজন মহিলা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ঈশার বুকটা হিম হয়ে যায়। ওই তো বীরের পাঠানো লোক। ঈশাকে বিচলিত হতে দেখে নিকট ঠোঁটে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে শয়তানি হাসি। সে ফোন তুলে কানে দেয়। স্ক্রিনের ভেতরটা সেই মহিলা যাকে বাড়ির লোকদের সাথে মিশিয়ে রাখা হয়েছে। ফোন বাজতেই আড়ালে চলে যায়। ঈশার শ্বাস আটকে আসে, তাকিয়ে থাকে। নিকো ঠান্ডা গলায় বলে, যা করতে বলেছি সেটা করো, একটু ভুল যেন না হয়। ঈশার মাথা ঘুরে ওঠে, তার অস্তিত্ব যেন বরফ হয়ে আছে। নিকো ফোন কেটে দেয়, বাঁকা রক্ত শীতল হাসি, চোখে অদ্ভুত আনন্দের ঝিলিক। ঈশার দম বন্ধ হয়ে আসছে, শরীর কাঁপতে থাকে তার। এখন কি হবে, আবার কি করতে চাচ্ছে তারা? ভয়ে আতঙ্কে ঈশা কিছু বলতেও পারছে না। হঠাৎ স্ক্রিনে দেখা যায় ওই মহিলা রান্নাঘরে ঢুকছে, তারপর গ্যাস সিলিন্ডারের পাইপে ফুটো করতে থাকে। গ্যাস বেরিয়ে আসতে তীব্র গতিতে। ঈশার মনে হয় যেন পৃথিবী থেমে গেছে। সে চিৎকার করে ওঠে, কিন্তু গলা শুকনো, দুর্বল। শব্দ বের হয় ভাঙা, কাপা আতঙ্কে। কি করছে ও? থামান, দয়া করে থামাতে বলুন ওকে। আমার পরিবার, ওরা কি করেছে আপনাদের? ওদের কিছু করবেন না, প্লিজ, দয়া করুন, থামান। ঈশা বিছানা থেকে নামতে চায়, কিন্তু পায়ে শক্তি ধরে না। বিছানা থেকে নামতেই মেঝেতে পড়ে যায় থপ করে। নিকো তাকিয়ে থাকে, তার কোনো তাড়াহুড়ো নেই। তার চোখের মুখে শুধু এক ভয়ঙ্কর আনন্দ। ঈশা তবুও থেমে থাকে না। হাত দিয়ে মেঝে আঁকড়ে নিজেকে টেনে তোলে। হাঁটতে হাঁটতে, টলতে টলতে নিকোর দিকে এগোয়। তার চোখ ভেজা, গলা কাঁপছে, মৃত্যুর মতো ভয় তার শরীর জুড়ে। ও কি করেছে? ওরা তো কিছু করেনি, প্লিজ ওদের কিছু করবেন না। আমাকে মেরে ফেলুন, তবু ওদের ক্ষতি করবেন না। তার কণ্ঠে যন্ত্রণা, আর্তনাদ, একটা মরিয়া নিঃস্ব অসহায় মিনতি। নিকো ধীরে ধীরে নিচু হয়ে তার কানে বলে, এটাই তো তোমার জন্য সারপ্রাইজ ঈশা। স্ক্রিনে ফুটেজ চলছে। তখনই দেখা যায় কাজ শেষ করে মহিলা চুপচাপ উপরে উঠে যায়, যেন কিছু হয়নি। কিছুক্ষণ পর সে আবার নিচে নেমে আসে। সাইমা বেগম সামনে বসে আছেন। মহিলাটি এগিয়ে এসে সম্মানের ভঙ্গিতে বলে, ম্যাডাম, ছোট সাহেব বলেছেন তার জন্য একটু কফি করে দিতে। এই কথা শুনতেই রাহি দ্রুত উঠে দাঁড়ায়, উৎসাহ নিয়ে বলে, আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু মহিলা তাড়াতাড়ি হাত বাড়িয়ে রাহিকে থামিয়ে দেয়। আমতা আমতা করা কণ্ঠে বলে, না, ছোট সাহেব বলেছে বড় ম্যাডামের হাতে কফি খেতে ইচ্ছে করে। সাইমা বেগম থমকে যান। অবিশ্বাস্য, অবাক আর একটু সুখ তার চোখে ঝলসে ওঠে। তার ছেলে যে এখন আর তার কাছে কোনো আবদারি করে না, বাড়িতেই থাকে না। কিন্তু আগে তার এই ছোট ছেলে, ছোট মেয়ে হই হুল্লোড়ে পুরো বাড়ি মেতে উঠত। দুই ভাই বোন এটা খাবে, ওটা খাবে, এটা নিয়ে সরাসরি, ওটা নিয়ে ঝগড়া করতে থাকতো। হায়রে, কোথায় হারিয়ে গেল তার সেই দিনগুলো? চোখ ভিজে ওঠে সাইমা বেগমের। কখনো ভেবেছিলেন না যে আদ্রিন কোনোদিন আবার তার কাছে কিছু চাইবে। অনেকদিন পর একটা ছোট ক্ষুদ্র অনুরোধ তার বুক ভরে তোলে। সেজন্য তিনি নিজেই অন্য সবাইকে থামিয়ে দিয়ে বলেন, আমি করে দিই, ওর ইচ্ছা হয়েছে যখন। এদিকে জায়ান হঠাৎ কান্না শুরু করে। জান্নাত তাকে কোলে নিয়ে উপরে চলে যায়। জান্নাতের সঙ্গে সঙ্গে আবিরও তাদের রুমে যায়। স্ক্রিনের সামনে বসে থাকা ঈশা চোখে অশ্রু, শ্বাস বন্ধ হয়ে আসে।
অসহায় চাহনি তাকিয়ে আছে। তার মা দুর্বল দেহ সহযোগিতা করছে না তার। ঈশার নিকর পায়ে দু হাতে জড়িয়ে ধরে, তার চিৎকারে রুমটা কাঁপিয়ে দেয়। আল্লাহ, এরকম করবেন না। আমার মা, আমার মা মরে যাবে, আমার মা, এটা করবেন না। চিৎকারের সাথে সাথে কান্নায় তার গলা ভেঙে ফেলেছে। অসুস্থ শরীর তার আরো নিতিয়ে পড়ছে। আমার পরিবার আপনাদের কি করেছে? ওদের কিছু করবেন না, আমাকে মেরে ফেলুন, কিন্তু ওদের না, প্লিজ প্লিজ, আমার মা। ঈশার কান্না দেখে গাটরা মারিয়া এলেনার চোখে জল এসে যায়। সে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু কিছু করার ক্ষমতা নেই তাদের। নিকো হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, চোখে শয়তানের ঝিলিক, মুখে সন্তুষ্টির হাসি। ঈশার ভেঙে পড়া, তার কান্না, তার কাতরানো সবকিছু নিকোর কাছে একটা খেলা। ঈশা নিকোর পা আঁকড়ে ধরে আর্তনাদ করতে থাকে। আপনারা যা চান বলুন, আমি করব। সারা জীবন আপনাদের কেনা হয়ে থাকবো, শুনবো সব কথা, কিন্তু আমার মাকে মেরে ফেলবেন না, দয়া করুন। গলা শুকিয়ে গেছে ঈশার, শব্দ ভেঙে যাচ্ছে, শরীর কাঁপছে। নিকো ঠান্ডা গলায় ফিসফিস করে, দয়া, সরি, আমি এসব দয়াটা করতে পারি না। এদিকে স্ক্রিনে দেখা যায় সাইমা বেগম ম্যাচেস জ্বালাতে চান। 1 সেকেন্ডের মধ্যে হঠাৎ করে আগুন ছিটকে ওঠে। সাইমা বেগম চিৎকার করে ওঠেন, আ! ঈশা স্ক্রিনে দেখে নির্মম আতঙ্কে পুরো শরীর কেঁপে ওঠে। সে গলা ফাটিয়ে চিৎকার করে, মা! ড্রয়িং রুমে তখন রাহি ছিল। সাইমা বেগমের চিৎকার শুনে সে ছুটে আসে, আগুন থেকে স্তব্ধ হয়ে যায়। তারপর প্রাণপণে দৌড়ে যায় তার কাছে। মামুনি! চারদিকে আগুন। মেয়েটা ভয় পায়, তবু মায়ের দিকে ঝাঁপিয়ে পড়ে। ওই নারী দ্রুত আড়ালে মিলিয়ে যায়, কেউ টের পাওয়ার আগে। উপরের শব্দ পৌঁছাতে আদ্রিন আর আবির ছুটে আসে। ইতিমধ্যে রাহি সাইমা বেগমকে নিজের ওড়না দিয়ে ঢেকে চেপে ধরে। মামুনি, ভয় পেও না, আমি আছি, আতঙ্কিত গলায় বলে রাহি। পুরো রান্নাঘর জুড়ে আগুন ছড়িয়ে পড়ছে। আবির আগুন নেভানোর চেষ্টা করছে। জান্নাত ফায়ার সার্ভিসে কল দেয়। আদ্রিয়ান দৌড়ে গিয়ে সাইমা আর রাহিকে টেনে বের করে আনে। ঈশা স্ক্রিনে সব দেখে সে আর সহ্য করতে পারছে না। সে পাগলের মতো চিৎকার করছে, দম বন্ধ হয়ে আসছে, তার চোখ লাল, হৃৎপিণ্ড থকথক করছে। মা, মা, রাহি, আল্লাহ বাঁচাও! রাহি অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে। আদ্রিয়ান তাকে ধরে। আবির তার মাকে কোলে তুলে উপরে নিয়ে যায়। নিকো ঠোঁট পাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, উফ, কপাল ভালো, এই যাত্রায় তোমার পরিবারটা বেঁচে গেল। তার মুখে শয়তানি হাসি, চোখে বিষাক্ত সন্তুষ্টি। কিন্তু প্রত্যেকবার যে বেঁচে যাবেন এমন কিছু নয়। এটা শুধু একটা ট্রেলার ছিল। তুমি আজ যেটা করেছো, এরপর যদি এরকম কোনো কিছু হয়, তাহলে তোমার পুরো পরিবারকে আমি এক মুহূর্তে ধ্বংস করে ফেলবো। আমি বীর নাচে ছেড়ে দিব। এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য সামান্য একটা দৃশ্য তোমার চোখের সামনে তুলে ধরা। বোনের পরিণতি আশা করি ভুলনি। যদি পরিবারের ঠিক একই পরিণতি না চাও, তাহলে সূত্রে যাও। বীরের বাধ্য হয়ে থাকবে, তোমার পরিবার প্রাণে বাঁচবে, বুঝেছ? ঈশা পড়ে যায় ফ্লোরে, লাশের মতো নিথর মাথা ঠিকিয়ে শুয়ে থাকে নিচে। চোখে শুধু জল আর আতঙ্ক। নিকো গার্ডকে বলে সবকিছু পরিষ্কার করতে, আর ঠিক মুহূর্তে সিসিটিভি ফুটেজ যেন ডিলিট হয়ে যায়। এই সম্পর্কে বীর যেন কিছু না জানে বলে নিকো বেরিয়ে যায়।